বড়শিতে মাছ গেঁথে জলের ওপর তুলে মনে শুধু আনন্দই পেয়েছেন, কিন্তু ভালো করে কখনো দেখেছেন কি মাছটা বেঁচে থাকার আকুতি? আর একজনও কিন্তু বসে আছে ওই একই আকুতি নিয়ে, টোপ ফেলে, তবে তার পিপাসা মেটে রক্তে। বড়শিতে কাকে কাঁদবে সে এবার? আপনার পালা নয় তো? আপনারা শুনছেন গল্প স্বল্প। গল্প স্বল্পে আজকের নিবেদন কৌশিক মোহন রায়ের লেখা বড়শি। লেখক কৌশিক মোহন রায়ের জন্ম রিষড়ায়, বর্তমানে চন্দননগরের অধিবাসী। শ্রীরামপুর কলেজ থেকে বিএসসি পাশ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন, তারপরে এমসিএ করেন। 1 বছর শিক্ষকতা করার পরে মিনিস্ট্রি অব ডিফেন্সের অধীনস্থ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরি নেন। ওনার লেখা বেশ কিছু গল্প বিভিন্ন পাবলিকেশন হাউস থেকে খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। আজকের গল্পটিতে উনি আমাদের পাশে থাকায় লেখক কৌশিক মোহন রায়কে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের গল্পে আমাদের সঙ্গে রয়েছে ইউটিউব চ্যানেল আড্ডাবাজ। আড্ডাবাজকেও জানাই আন্তরিক ধন্যবাদ আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আজকের গল্পটি পাঠ করেছে বিদিশা, আর গল্পের বিভিন্ন চরিত্রে আমি সৌরভ, পথিক, ইরাবতী এবং আড্ডাবাজের সৌমেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প বড়শি। ওরে মধু, বেলা যে পড়ে এলো, এই বেলা ছুটে গিয়ে গরুগুলোকে মাঠ থেকে ঘরে নিয়ে আয়। উফ, এই বুড়ো বাপটাকে আর কত খাটাবি? ঝাঁঝিয়ে বলে উঠল মধুর মা, কিন্তু মধুর কানে কথা ঢুকলে হয়। সে আছে অন্য জগতে। মধুসূদন বংশী তার পুরো নাম। বাবা মা বৈষ্ণব মতে দীক্ষিত। 3 মেয়ের পর যখন মধু জন্মিল তখন আদর করে বাবা মা নাম রেখেছিল, কিন্তু মধুর হাতে বাঁশির কঞ্চিও নেই যে মাঠে গরু চড়াবে, আর বাঁশিও নেই যে মধুর সুর তুলবে। তবে একটা বস্তু তার সঙ্গে সব সময় থাকে, তা হলো ছিপ। মধুর ভীষণ আকর্ষণ ওই একটি জিনিসের প্রতি। নাওয়া খাওয়া ভুলে শুধু মাছ ধরা নিয়েই পড়ে থাকে। অসীম আগ্রহ তার ওই বিষয়টায়। এতদিনে সে প্রতিটি মাছের চরিত্র খুব ভালোভাবে রপ্ত করে নিয়েছে। কোন মাছের কি টোপ হবে, কেমন বড়শির সাইজ হবে, কতগুলো করে একসাথে থাকবে, কোন মাছ গভীর জলের, কোনটা হালকা জলের, কোন মাছটা মাছ পুকুরে থাকবে কিংবা কোনটা থাকবে পাড় ঘেঁষে, কোনটা পাঁক পছন্দ করে, কোনটা পরিষ্কার জলে, কত রকমের চার হয়, কোন মাছের জন্য কোন চার উপযুক্ত, ইত্যাদি ইত্যাদি, আরও কত কিছু। কত যত্ন নিয়ে সে সব নিজে হাতে প্রস্তুত করে। তার কত আয়োজন, যেমন পাউরুটি, ময়দা, চালের গুঁড়ো, ভালো গাওয়া ঘি, মধু, চিনি ইত্যাদি। এছাড়াও যেগুলো ঘরেতে বানায় সেগুলো নারকোল পচা, ভাত পোলাও, শুঁটকি মাছ ইত্যাদি। ঘুরে ঘুরে বিভিন্ন গাছ থেকে সংগ্রহ করে পিঁপড়ের ডিম, বোলতার পিউপা, বিভিন্ন সাইজের কাঁচের বয়ামে করে রেখে নিজের ঘরটাকে যেন এক দোকানে পরিণত করেছে। আছে নানান সাইজের ছিপ। মধু মনে করে মাছ ধরাটাও একটা শিল্প। এ যার তার কম্য নয়, এর জন্যও সাধনার প্রয়োজন। এ গ্রাম সে গ্রাম থেকে কত মানুষ আসে ওর কাছে জানতে, ওর কাছে শিখতে। পুকুর, দিঘি, খাল, বিল, ডোবা, নদী, কোনো জলাশয়ই বাদ রাখেনি তার খেলার মাঠ বানাতে, বা বলা যায় রূপকথার দেশ বানাতে। মাছের নাম শুনলেই রেগে যায় যে বাড়িতে, সেই ছেলে মাছ মাছ করে পাগল। যদিও মাছ ধরতে যারা ভালোবাসে তারা যে খাবার লোভেই ধরে তা কিন্তু সবসময় হয় না। এ এক ভীষণ নেশা। মধুর অনেক সময়ের সাগরেদ ওরই ভাগ্নে অপূর্ব। ওর থেকে বছর 2 ছোট হবে। ওর বড়দির ছেলে। মধুর গড়ন ছিপছিপে ছিপের মতন হলেও অপূর্ব কিন্তু গোল গাল লালিত্যে পূর্ণ। মধুর বয়স এখন 26। কিন্তু এমন ছেলেকে কে বিয়ে করবে সেই নিয়ে ওর বাবা মার চিন্তার শেষ নেই।
ঘরেতে একটা বংশধর দেখে যেতে পারলে খুব ভালো লাগতো ওর বাবা পরেশ হালদারের। পরেশ হালদার তেল কলের বড় মিস্ত্রি ছিল। এখন কাজ ছেড়ে দিয়েছে, বেশ কয়েক বছর হলো। ছোট মেয়ের বিয়ের দেনাদায় চুকিয়ে দিয়ে স্বেচ্ছা অবসর নিয়েছে। আর ভালো লাগে না ওই তেলের ঘানির গন্ধ শুকতে। বয়সটাও ভালোই হয়েছে, কিন্তু কোনো যন্ত্র বিকল হলে এখনও তারই ডাক পড়ে। এটাই ওর গর্ব। আবার দুঃখ একটাই, ছেলেটাকে অনেক বুঝিয়েও নিজের জায়গাটায় দাঁড় করিয়ে যেতে পারল না। তাহলে চাকরি পাকা ছিল। সবই সে অদৃষ্টভাবে। তাই যেটুকু জমিজমা আছে চাষিকে দিয়ে চাষ করিয়ে আর কিছু গরু বাছুর পালন করে দিন কেটে যায়। কর্মঠ মানুষ ছিলেন বলে এখনও মনের জোরে খেটে যায়, কিন্তু মধুর সাহায্য প্রায় পায় না বললেই চলে। ভবানী পাল ওই তেল কলেরই হিসাব রক্ষক। পরেশ হালদারকে খুব সম্মানের চোখে দেখে। যদিও ওর থেকে অনেক ছোট, তবুও দাদা দাদা বলেই সম্বোধন করে। সেদিন সন্ধ্যাবেলা ভবানী এসে হাজির পরেশ হালদারের বাড়িতে। দাদা, আরে আরে ভাই ভবানী, এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, বসো বসো বসো। কেমন আছেন? এই চলছে ভাই, তোমার হাল হকিকত কেমন? আমি তো ভালোই আছি দাদা। আমি আজকাল তেল কলের চাকরি ছেড়ে দিয়ে ওই পাশের জমিদার নিত্যানন্দ অধিকারীর কাছারিতে ম্যানেজারের কাজ করি। তা মধুর বিয়ের ব্যাপারে কিছু এগোলো নাকি দাদা? না না, মেয়ে আর পেলাম কোথা। বলছি কি, আমার কাছে একটি ভালো পাত্রীর সন্ধান আছে। হ্যাঁ, তাই নাকি? কে বলো দেখি, ছেলেটা যদি একটা হিল্লে করতে পারি। আগে আমার মনিবের একমাত্র মেয়ে স্বর্ণলতা, দেখতে খুবই সুন্দরী, কিন্তু বেদবা। সেই মেয়ের জন্য ওনারা পাত্র খুঁজছেন। তো শর্ত একটাই, জামাইরে ঘর জামাই থাকতে হইব। বলেন তো কথা এগোতে পারি? পরেশ হালদার কিছুটা ভেবে মত দিয়ে দেয়। ভবানী জিজ্ঞাসা করে, আচ্ছা দাদা, মধুর মতামতটা একবার কি জেনে নেবেন? জমিদার যখন বলছো, ওনাদের বাড়িতে নিশ্চয়ই পুকুর টুকুর থাকবে। বলেন কি, সে আর বলতে, বীরের বাঁধানো পুকুর আছে, চড়া বাঁধানো ঘাট। ব্যাস 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 ব্যাস, ওতেই কাজ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, একটা কথা, এই ছেলের বিয়ের জন্য আমি একটা টাকাও খরচ করতে পারবো না। যেটুকু অর্থ আছে তার আমি হারাতে চাই না। ওসব কিছু চিন্তা করতে হবে না দাদা, ওটা আমার উপর ছেড়ে দিন। বাড়ি যেতে যেতে ভবানী পাল নিজের মনে হাসে আর ভাবে, বুদ্ধিমান পরেশ হালদার ছেলের বর্ষিতে ছেলেরে গেঁথে নিছে আর নিজের বাকি জীবনটা সুরক্ষিত করে নিল। আপনারা যদি ভেবে থাকেন যে গল্পের জবনিকা টানা হলো, তাহলে একদম ভুল ভাবছেন। গল্প এখনো শুরুই হলো না। মধুর বিয়ে হয়ে গেল। মধু খুবই শান্তশিষ্ট, ভদ্র, নির্লোভী, নির্বিকার মানুষ। বুদ্ধিমান বা বিচক্ষণ কিনা জানা নেই, তবে সাহসী এটুকু সবার জানা। মধুর স্ত্রী স্বর্ণলতা অসম্ভব সুন্দরী, অদ্ভুত দেহের সৌষ্ঠব, এক মাথা ঘন কালো বৃত্তাকার চুলের ঢেউ কানের লতি ছুঁয়ে ঘাড় গড়িয়ে পিঠে এসে পড়ত। তখন যে কারোরই মন বলবে কিছুক্ষণ সেই কালোর ধোঁয়ায় ডুব দিই। তবে মধুর তাতে বিশেষ কিছু এসে যেত না। হয়তো এখনও ওসব দিকে মন গজিয়ে ওঠেনি বলা যায়। মানুষের মুখে শোনে মধুর কি কপাল, কিন্তু তাতেও সে কর্ণপাত করে না। মধু কোনো দিন স্বর্ণলতাকে জিজ্ঞাসা করেনি তার আগের শ্বশুর বাড়ি প্রসঙ্গে, এমনকি জানতেও চায়নি সেটি কোথায় ছিল। তবে চাকর বাকরদের মুখরোচক আলোচনায় নামটা কানে এসেছিল একবার। এত বিশাল বাড়িতে মাত্র 2টি ঘর, এছাড়া খাবার ঘর, দোতলায় ওঠা সিঁড়ি, বৈঠকখানা ছাড়া আর কোথাও প্রবেশই করেনি কোনোদিন। দোতলায় সিঁড়িটা উঠে গিয়ে বারান্দায় মিশেছে। সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে ঘুরে 2টো ঘর পেরিয়ে একদম শেষ মাথায় ওদের ঘর।
বরাবর মধু বাঁ দিকেই বেঁকেছে। ডান দিকের বারান্দাটা আরও লম্বা, কোথায় গিয়ে শেষ হয়েছে সে জানে না। শুনেছে ওদিকেও নাকি একটা সিঁড়ি আছে, সেটাও দেখেনি কোনোদিন। মনে ইচ্ছাও জাগেনি কোথায় কি আছে একটু ঘুরে দেখার। অবাক নিরাসক্ত মানুষ, এমনকি নিজের ঘরের আলমারিটা পর্যন্তও খুলে দেখেনি। নিজের কতগুলো জামা প্যান্ট, পায়জামা, ফতুয়া ইত্যাদি গুছিয়ে আলনাতে সাজানো থাকে, সেখান থেকেই নিয়ে পড়ে সে। আবার বাসি জামা কাপড় কখন কেচে নিজের জায়গায় এসে গুছিয়ে যায় তার খেয়াল সে রাখে না। বাড়ি আর তার পিছনের খিড়কির পুকুর, এই তার সম্পর্ক। শ্বশুর নিত্যানন্দের সঙ্গে মুখোমুখি হয়ে গেলে কথা হয়। নিত্যানন্দের বলা আছে জেলেদেরকে ওই পুকুরে মাছ ধরা এবার থেকে বারণ, কিন্তু সময় সময় মাছের চারা যেন ঠিক ছাড়া হয়। মধুকে ওর শ্বশুর প্রশ্ন করে, তা বাবা জীবন, মাছ টাছ ঠিক মতো পাচ্ছ তো? মধু খুব আনন্দের সঙ্গে জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ, বাড়ির কটা লোকের মাছের জোগান আমি একাই দিতে পারবো। বাড়ির রান্নার লোক ভরত কাকার সঙ্গে মাঝে মাঝেই মধুর বেশ জমিয়ে গল্প হয়, কারণ ওর হাতেই তো মধু মাছটা তুলে দিয়ে আসে। এছাড়াও যারা মাছ ধরে তারা মাছ ধরবার বিভিন্ন গল্প করতে খুব ভালোবাসে। বিয়ের 2 মাস হয়ে গেল, এখনও মধুর সঙ্গে স্বর্ণলতার সেরকম সম্পর্ক গড়ে ওঠেনি। কথাবার্তা প্রয়োজন ছাড়া হয় না। মধুর গায়ের গন্ধ স্বর্ণলতা পছন্দ করতে পারে না, তাই মধু নিজে থেকেই চাদর নিয়ে মাটিতে শোয়। তাতে মধুর কিছু এসে যায় না। তবুও মধুর 1-2 বার মাথায় এসেছিল যে স্বর্ণলতা একবারের জন্য ওকে বারণও করে না। তা বলে এই চিন্তা মধুর মাথায় স্থায়ী হয়নি, ও কোনো বিরক্তিরও উদ্রেক করেনি। নিত্যানন্দ ওর মেয়েকে অপরিসীম ভালোবাসে। মা মরা মেয়ের কোনো কিছুর যেন অভাব না হয়, সব সময় নজরে রাখে। শ্বশুর যাতে কিছু বুঝতে না পারে তাই মধু সকাল সকালই উঠে পড়ে শয্যা গুছিয়ে নেয়। কিন্তু একদিন ধরা পড়ে যায়। সেদিন ভোরে নিত্যানন্দ বাগানে হাঁটতে বেরিয়েছিল। এটা তার নিত্য স্বভাব। ওপরের দিকে তাকিয়ে দেখে স্বর্ণলতা বারান্দার রেলিং ধরে আকাশের দিকে মুখ ভার করে দাঁড়িয়ে আছে। নিত্যানন্দ ওপরে এসে মেয়েকে জিজ্ঞেস করে, কিরে মা, অমন করে উদাস হয়ে দাঁড়িয়ে আছিস কেন? সারা রাত শরীরে কেমন একটা অস্বস্তি হচ্ছিল, তাই রাতটা এই বারান্দায় দাঁড়িয়েই কাটিয়ে দিলুম। নিত্যানন্দবাবু আর বেশি কথা বাড়াননি। মুখে কিছু না বলে বুঝতে না পারার মতন ভান করেই চলে যান। কিন্তু এটা বোঝেন যে মেয়ে ভালো নেই, এবং এর সঙ্গে এটাও বুঝতে পারেন যে মেয়ের মেজাজ ভালো নেই, তাই গভীরে ঢুকতে সাহস পান না। সেদিন ভরত কাকার সঙ্গে মধুর গল্প বেশ অনেকক্ষণই শুরু হয়েছিল। যে কথা ভরত কাকা কখনো তুলবেন না বলেই ঠিক করেছিল, নিজের আবেগকে চেপে রাখতে না পেরে সে বলেই ফেলল। ভরত কাকা শুরু করল, আমার এক নাতি ছিল, চন্দন। আচ্ছা, তাই নাকি? বয়স 14-15 হবে। কতগুলো ভাই বোনের মধ্যে থেকে একজনকে ইল্লে করে দেব ভেবে নিজেই গরিব বাবা মায়ের কাছ থেকে চেয়ে এনেছিলাম। ও আচ্ছা, ভালো তো, বাহ। এই বাড়িতে কাজে সে লেগেও ছিল। নিত্যানন্দ বাবুর মন ভালো, তাই না করেননি। 1 বছরের মতো কাজ করলো। মাছ ধরতে সেও ভালোবাসতো, তাই নাকি? এবং ওই খিড়কি পুকুরেই যেত মাছ ধরতে। বিশেষ করে দুপুরের সময় সব কাজকর্ম খাওয়া দাওয়া সেরে আচ্ছা, একদম সেই সন্ধ্যার আগে আসতো। কিন্তু যবে থেকে ওই মাছ ধরা ধরলো, ওর মধ্যে কেমন একটা পরিবর্তন এলো। আচ্ছা, ক্রমশ রোগা হয়ে যেতে থাকলো, চোখ কোটরে ঢুকে যেতে থাকলো, ও শরীর একেবারে শ্রীহীন হতে শুরু করে দিল। ডাক্তার দেখাও? ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো রোগ ধরতে পারা গেল না। আচ্ছা, ডাক্তারবাবু টনিক লিখে দিলেন, ও ভালো করে খাওয়া দাওয়া করতে বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই করা হলো, কিন্তু শরীরের উন্নতি হলো না। ও স্বর্ণ দিদিমণি তখন এ বাড়ি চলে এসেছে।
দিদিমণিও খুব খেয়াল রাখতো চন্দনের। তোমাদের দোতলায় একটা ঘরে চন্দনের থাকার ব্যবস্থা করে দিল। অনেকটা বন্ধুর মতনই তো হয়ে গেছিল। আচ্ছা, কিন্তু নেশার মতো মাছ ধরা ছাড়তে পারতো না। কাজকর্ম সব করতে বারণ করে দিয়েছিলেন বাবু ওকে। তবুও রুগ্ন গায়ে ছিপ হাতে করে ঠিক মাছ ধরতে যেত। দিদিমণিও যেত ওই পুকুরের ঘাটে। কি কি আর করবে, বড্ড একা হয়ে গেছিল। মেয়ে মানুষের যদি স্বামীর ঘর না থাকে তাহলে আর কি রইল। তারপর কি হলো? ক্রমশ আরো থেকে আরো কঙ্কালসার হয়ে গেল চন্দন। আঙুল একটা ঘা হয়ে গেছিল, সেটা কিছুতেই সারছিল না। তারপর তারপর একদিন সকালে ওই পুকুরের জলে ভাসতে দেখা গেল ওকে। হ্যাঁ, সে কি? দিদিমণি, সে কি কান্না! বললে বিশ্বাস করা যায় না। যখন জল থেকে তোলা হলো, দেখা গেল ওই আঙুলটাতে আর চামড়া মাংস কিছুই নেই, শুধু হাড় বেরিয়ে আছে। ভরত কাকা কিছুক্ষণ থামলো, তারপর বলল, দাদাবাবু, আমার মনে হয় ওই পুকুরে কিছু আছে। কেনই বা চন্দন ওই পুকুরে ঝাঁপ দিতে যাবে? ওর তো কোনো দুঃখ ছিল না, সকলে ওকে ভালোবাসতো। ঠিক ও নিশ্চয়ই হয়েছে তো একদিন, কিন্তু কিন্তু কিছু একটা টেনে নিয়ে গিয়ে ওকে এই কাজ করিয়েছিল। এটা আমার বিশ্বাস বলতে পারো। মধু শুনে কিছু বলল না, শুধু একটা কথা ওর কানে ঘুরপাক করতে থাকলো, দিদিমণি বড্ড একা। মধু ভাবে, তাহলে কি ওর স্বর্ণলতার সঙ্গে একটু ভালোভাবে মেশা উচিত? ওর নিজের আচরণের জন্যই হয়তো স্বর্ণলতা সহজ হতে পারছে না, কিন্তু ও তো নিজেকে চেনে, খুবই লাজুক। সেই বর্ম ভেঙে বেরিয়ে আসা ওর পক্ষেও যে কঠিন। কিছুদিন পর মধুর ভাগনা অপূর্ব এলো ওই বাড়িতে। এমনি বেড়াতেই বলা যেতে পারে। কদিন থাকলো। মধুর সঙ্গে মাছ ধরতে যেত পুকুর ঘাটে। স্বর্ণলতার সঙ্গেও ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছিল। মধুর বেশ ভালো লাগতো স্বর্ণলতার মুখে হাসি দেখে। অপূর্ব আসার পর স্বর্ণলতা মাঝে মাঝে পুকুর ঘাটে এসে অনেকক্ষণ সময় কাটিয়ে যেত। এর মধ্যে পাশের এক গ্রাম থেকে প্রতিযোগিতার ডাক এলো মধুর। সময় নেই, তাই খবর পাওয়া মাত্র তার তোড়জোড় শুরু করে দিল। অপূর্বও সহযোগিতা করতে থাকলো মধুকে। তাড়াহুড়ো করতে গিয়ে একটা মাছের চার রাখার হরলিক্সের শিশি ভেঙে যায়। দেখি দেখি কি হলো? ও সেই কাঁচে অপূর্বর হাত কেটে যায়। ঘটনাটা ঘটে পুকুর ঘাটে। স্বর্ণলতাও উপস্থিত ছিল সেখানে। রক্ত দেখে সে কোকিয়ে ওঠে। অপূর্বকে ঘরে ডেকে নিয়ে চলে যায়। ও উপযুক্ত ব্যান্ডেজ বেঁধে দেয়। সেদিন রাতে আর একবার ড্রেসিং করে দেয়। মধুর ভালোই লাগে স্বর্ণলতার তৎপরতা দেখে। পরের দিন ওরা দুজনে একসঙ্গেই বেরোবে। মধু যাবে মাছ ধরার প্রতিযোগিতায়, আর অপূর্ব যাবে বাড়ি। একদিন পর মধু ফিরে আসে প্রতিযোগিতার পুরস্কার স্বরূপ টাকা নিয়ে। মধু ভাবে অপূর্বর সঙ্গে একবার দেখা করে এসে ওই টাকা থেকে কিছু একটা কিনে দেবে, আর হাতেরও খোঁজ নিয়ে আসবে। হাজার হোক, ওরও কিছু একটা ভূমিকা আছে। তাই সেদিন দুপুরে খেয়ে বেরিয়ে পড়ল। কিন্তু ওখানে গিয়ে শুনল অপূর্ব ফেরেনি। মধুর চিন্তায় কপালে ভাঁজ পড়ল। একই সঙ্গে দুজনে বেরিয়ে তারপর যে যার দিকে চলে গেছে। তাহলে যাই হোক, এদিকে একটা ব্যাপার ভালো হয়েছে। সে অপূর্বর কারণেই হোক বা অন্য কোনো কারণে, স্বর্ণলতা এখন ওর সঙ্গে একটু ভালো ব্যবহার করছে। সে মধুকে তার পাশেই শোবার জন্য অনুরোধ করেছে। মধুর সে ব্যাপারটা ভালো লাগলেও অপূর্বর জন্য দুশ্চিন্তার শেষ নেই। কোথায় গেল তবে অপূর্ব?
ওদিকে ও বাড়িতেও চিন্তার মেঘ ঘনিয়ে আসে। অপূর্ব তো না বলে কোথাও যাওয়ার ছেলে নয়। মধুর কাছে এসেছিল সেটাও বাড়িতে জানিয়ে। 2-3 দিন কেটে গেল। পুলিশের কাছে একটা মিসিং ডায়েরি করা হলো। পুলিশও কোথায় খোঁজ করবে ভেবে পায় না। মধু রাতে একবার অপূর্ব নিখোঁজ হবার ব্যাপারটা স্বর্ণলতাকে জানায়। তাতে তার কোনো ভ্রুক্ষেপ দেখা যায় না। মধুর একটু খারাপ লাগে, কিন্তু কিছু বলে না। এখন প্রতিদিনই ওরা দুজনে একটু গল্প করে তারপর ঘুমায়। চারে কি থাকে? স্বর্ণলতা 2-1টা প্রশ্ন জিজ্ঞাসা করে। মধুর মাছ ধরার গল্প শুনতে চায়। মধু আনন্দেই তা বর্ণনা করে। আরও একটা মাছ ধরার প্রতিযোগিতার ডাক এসেছে। সেটা বেশ বড়, একটু দূরে। 2-4 দিনের আগে ফিরবে না। অপূর্বর ব্যাপারে মনটা উতলা থাকলেও মাছ ধরার হাতছানি সে অগ্রাহ্য করতে পারে না। বেরোবার আগের দিন রাতে খাবার পর নিজের ঘরেই টেবিলে বসে নতুন বড়শি কিনে এনে বাঁধতে যাচ্ছিল মধু। স্বর্ণলতা খাটে শুয়ে শুয়ে কখনো মধুর সুতোয় বড়শি বাঁধার কায়দা দেখছিল, আবার কখনো জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। হয়তো মধু কখন বিছানায় আসবে তারই অপেক্ষা করছিল। হঠাৎ মধু মুখ থেকে অস্ফুট আওয়াজ বার করল। স্বর্ণলতা সঙ্গে সঙ্গে বলে উঠল, কি হলো, কি হলো গো? উফ, আঙুলে বড়শি গেঁথে গেছে গো। স্বর্ণলতা তড়াক করে বিছানা থেকে নেবে মধুর কাছে এলো। দেখল একটা বড় বড়শি আঙুলের ভেতরের দিকে চামড়ার খানিকটা নিয়ে এফোড় হয়ে গেছে। স্বর্ণলতা হাত দিয়ে ধরতে যাবে, মধু বারণ করল। বলল, আরে না 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 না, তুমি ধরতে যেও না, তুমি ধরতে যেও না, আমি আস্তে আস্তে বার করছি, দাঁড়া। এ হলো বড়শি। কায়দা করে বার না করলে একদম মাংস নিয়ে বের হবে। ও আমার এরকম অনেক হয়েছে, ও অভ্যাস আছে, তুমি ব্যস্ত হও না। স্বর্ণলতা আটকে গেল। মধু ধীরে ধীরে বড়শিটা বার করল। বড়শিটা বার করবার পরই সেই জায়গা দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে পড়তে লাগলো। স্বর্ণলতা আর নিজেকে আটকে রাখতে পারল না। মধুর ওপর ঝুঁকে পড়ে সঙ্গে সঙ্গে হাতটা ধরে আঙুলটা মুখে ঢুকিয়ে নিল। স্বর্ণলতার আঁচল গড়িয়ে পড়ল মধুর দেহে। মধুরও আর ক্ষমতা রইল না ওকে বাধা দেবার। এমন কাণ্ড মধুর জীবনে আগে কখনো ঘটেনি। কখনো কোনো নারীর এমন সান্নিধ্য পায়নি। মধু আবেশে আর নড়তে পারল না। মধু বলল, আচ্ছা, যদি রক্ত বন্ধ না হয় তো সারা রাত এইভাবেই মুখে ঢুকিয়ে রাখবে নাকি? হ্যাঁ। স্বর্ণলতা সেই অবস্থাতেই মাথা নেড়ে জানায়, হ্যাঁ। পাগলি একটা। মধু জোর করে হাতটা ছাড়িয়ে নেয়, কিন্তু আবার সেই একই রকমভাবে রক্ত গড়িয়ে পড়তে থাকে। তখন মধু নিজের মুখেই আঙুলটা ঢুকিয়ে নেয়। মধুর শরীর শিহরিত হয়ে ওঠে। এই প্রথম জীবনে কোনো নারীর শরীরের রস আস্বাদন করল সে। মধু চোখ তুলে তাকালো স্বর্ণলতার দিকে। দেখে ওর দিকে একইভাবে তাকিয়ে আছে সে। কি তীক্ষ্ণ সে দৃষ্টি, কি ক্ষুধা! এক নারীর ক্ষুধার আগুনের মধ্যে পড়লে বোধহয় সব পুরুষেরই নিজেকে সামান্য খড়কুটো বলে মনে হয়। মধুর মনে হয় সত্যিই বোধহয় একজন নারীর কাছে পুরুষরা সব সময়ই শিশুই থাকে। মধু কিছুক্ষণ মুখে ঢুকিয়ে রাখার পর দেখে রক্ত থেমে গেছে। বলল, দেখলে রক্ত থেমে গেছে। এইসব আমার রোজই ঘটে থাকে, অত চিন্তা করবার কিছু নেই। স্বর্ণলতা কিছু না বলে আবার বিছানায় উঠে গেল। মধুর মনে হলো স্বর্ণলতার বিষয়টা খুব একটা পছন্দ হলো না। ওর ওপর ছেড়ে দিলেই সে বেশি খুশি হতো। নিজে হাতে কিছু একটা দায়িত্ব নিয়েছিল, কিন্তু সেটা তাকে করতে না দিয়ে মাঝপথেই তাকে ছাড়িয়ে দেওয়া হলো। মধু আর একটু কাজ করে আলো নিভিয়ে পাশে গিয়ে শুয়ে পড়ল। দেখল স্বর্ণলতা ঘুমিয়ে পড়েছে। চাঁদের আলো জানলা দিয়ে ঢুকে স্বর্ণলতার মুখে এসে পড়েছে।
আজকে কি সুন্দরী না লাগছে ওকে দেখতে। মধুর শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছা করছে। ওর দিকে ফিরেই আজকে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে মধু আরও অবাক হয়ে গেল। ঘুম ভেঙে দেখে স্বর্ণলতা ওর মুখের মধ্যে সেই আঙুলটাকে নিয়ে ঘুমাচ্ছে। এবার কিন্তু ওকেই মধুর শিশু মনে হলো। রাত্রের রাগটা এইভাবেই মেটালো সে। মনে মনে ভেবে একটু হাসলো। পর মুহূর্তে ভাবল, ও কি আরও একটু কাছে আসতে চেয়েছিল? তারই বহিঃপ্রকাশ এটা। মধু বুঝতেই পারল না কোনটা ঠিক। একটা হাতও ওর শরীরের ওপর দেওয়া ছিল, যা আগে কোনো দিন সে পায়নি। আস্তে আস্তে মুখের ভেতর থেকে আঙুলটা ছাড়িয়ে নিল। দেখে পুরো আঙুলটা মুখের লালায় ভিজে ফ্যাকাশে হয়ে গেছে। আর সন্তর্পণে ওর গয়না পরা ভারী হাতটা শরীরের ওপর থেকে তুলে সরিয়ে রাখল। তারপর ধীরে ধীরে বিছানা ত্যাগ করল। গতকালের কিছু কাজ এখনো বাকি আছে। সব কিছু গুছিয়ে খেয়ে দিয়ে রওনা দিতে হবে। এবারে সে একা যাবে না, ওই গ্রামেরই একজনের সঙ্গে যাবে। তাই কোথায় কিভাবে যেতে হয় সেটা জেনে নেওয়া দরকার। সেই সব কিছু যোগাযোগ করেছে। গ্রামের নাম ফুলবেড়িয়া। বর্ধমান থেকে নেমে আরও 10 কিলোমিটার ভেতরে ঢুকতে হয়। গ্রামের জমিদার ব্রজ বিনোদ চৌধুরী, তিনি আয়োজন করেছেন এই প্রতিযোগিতার। জমিদারের 2 ছেলে, রাধা বিনোদ ও মুকুন্দ বিনোদ। এদের মধ্যে রাধা বিনোদ মারা যায়। সে খুবই মাছ ধরার পাগল ছিল। মুকুন্দ বিনোদ তার দাদার স্মৃতি উদ্দেশ্যে এই প্রতিযোগিতা গত বছর থেকে শুরু করেছে। মধু সঙ্গীর কাছ থেকে এই ঘটনাটা শোনে। গ্রামের নাম শুনে মধুর যেন নামটা চেনা চেনা বলে মনে হয়। কোথায় যেন শুনেছে নামটা। হ্যাঁ, মনে পড়ে যায়। এ হলো স্বর্ণলতার আগের শ্বশুরবাড়ির গ্রাম। কিন্তু আগের স্বামীর নাম তার জানা নেই। মনে মনে ধরে নেয় এই রাধা বিনোদী হয়তো সেই হবে। মারা গেছে যখন বলছে। মধু সেদিন সকালে উঠে থেকেই মনে মনে কিছু একটা মিল খুঁজে চলছিল, কিন্তু কিছুতেই মেলাতে পারছিল না। এখানে এসে আবার দ্বিতীয় আর এক লক্ষ্য অজান্তেই স্থির হয়ে গেল। ওই রাধা বিনোদী কি স্বর্ণলতার পূর্বের স্বামী? তাহলে তার সম্বন্ধে একটু জানতে কৌতূহল হচ্ছে। কিভাবেই বা উনি মারা গেলেন? কেনই বা শ্বশুরবাড়ি থেকে কেউ কোনোদিন কোনো খবর নেয় না? অথবা কেনই বা ওই বাড়িতে কেউ কোনো প্রসঙ্গই তোলে না? স্বর্ণলতা মধুর এতটা কাছাকাছি না এলে হয়তো ওর মনে এই প্রশ্নর উদয় হতো না। কিন্তু এখন তো হচ্ছে। কি করবে ও? মুকুন্দ বিনোদের সঙ্গে দেখা হলো ওখানে গিয়ে। বাড়িতে ঢুকে একটু উসখুস করছিল যদি রাধা বিনোদের একটা ছবি দেখা যায়। বেশি খুঁজতে হলো না, পেয়েও গেল। ছবির তলায় দাঁড়িয়ে মধু মাথা উঁচু করে দেখতে লাগলো। সুপুরুষ চেহারা, ধুতি পাঞ্জাবি পরে কোচাটা হাতে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। গোঁফ দুটো পাকিয়ে ওপরের দিকে ঘুরে উঠে গেছে। কি সুন্দর দেখতে, মনে মনে ভাবে। মধু ওর কাছে কিছুই নয়। হঠাৎ অপূর্বর কথা মাথায় আসায় মধুর মনটা খারাপ হয়ে যায়। মনটা আনচান করে উঠল অপূর্বর জন্য। মধু অনেকক্ষণ ধরে এক দৃষ্টিতে ছবিটার দিকে মাথা উঁচু করে তাকিয়ে আছে। দেখে মুকুন্দ বিনোদ ওর পাশে এসে দাঁড়ায়। মুকুন্দ বলে, আমার দাদা খুব ভালো মানুষ ছিলেন। ও আচ্ছা, মাছ ধরতে অসম্ভব ভালোবাসতেন, আর মাছ ভালো ধরতেনও। তাই নাকি? ওনারই স্মৃতিতে এই আয়োজন। কিছু প্রশ্ন দানা বাঁধছিল মধুর মনে, কিন্তু সংকোচে আর জিজ্ঞাসা করে উঠতে পারল না। দিঘির ধারে গুছিয়ে বসলো বটে মাছ ধরার জন্য, কিন্তু মাছ ধরায় মন নেই মধুর। বিভিন্ন প্রশ্নে মনটা উথাল পাথাল করছে। ওর সঙ্গী দীপেন বলল, দেখো মধুদা, কি সুন্দর দিঘিটা, কি টলটল করছে জল। বেশ গভীর হবে নিশ্চয়ই, প্রচুর মাছ আছে মনে হচ্ছে। বড় বড় মাছগুলো গভীরে ঢুকে আছে, খেলিয়ে খেলিয়ে তুলতে হবে মধুদা। কিন্তু হলে কি হবে? আজ মধুর চোখের মনি হালকা হাওয়ায় জলের ওপর তিরতির করে যে ঢেউ খেলে যাচ্ছে,
তাতেই আটকে আছে। ভেদ করে গভীরে আর ঢুকতে পারছে না। সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু মধু কিছুতেই মনঃসংযোগ করতে পারছে না। মাথায় ভাসছে অপূর্বর চিন্তা, মনে খেলে বেড়াচ্ছে রাধা বিনোদকে নিয়ে কৌতূহল। কখন সেগুলোর সমাধান হবে, কিভাবে হবে, সেই চিন্তায় অবচেতন মনে ঘুরে বেড়াচ্ছে। কে যেন ওকে ও বাড়ির দিকে টানছে। মধু মনে মনে ভাবছে কখন শেষ হবে এই মাছ ধরা। সবচেয়ে আকর্ষণের বিষয়টাই আজকে ভারী বোঝার মতন কেউ যেন চাপিয়ে দিয়েছে কাঁধে। ওদিকে দীপেন ওসব কিছু না বুঝে ক্রমশ চঞ্চল হয়ে উঠছে। ও ভালোই বুঝতে পারছে মধুর আজকে কিছু একটা হয়েছে। মধুদা মধুদা মধুদা, দেখতে পাচ্ছ? ওই যে, আরে নড়ছে, ওই যে নড়ছে। মাঝে মাঝে খোঁচা দিচ্ছে মধুকে। মধু সাময়িক সচেতন হয়েও কিছুক্ষণ পর আবার হারিয়ে যাচ্ছে। দিন প্রায় শেষের মুখে। মধুর সংগ্রহে একটাও মাছ নেই। দীপেন বারবার নাড়া দিয়েও কিছু করতে পারেনি মধুকে। ওদিকে সারাদিনের বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে প্রতিযোগীদের মাঝে মাঝেই আনন্দের ধ্বনি ভেসে আসছিল। দীপেন ভেতরে ভেতরে উদ্বিগ্নতা বোধ করলেও মধুর কোনো খেয়াল নেই। সন্ধ্যা প্রায় নামতে লাগলো। হঠাৎ ছিপের সুতোয় টান পড়ল। হুইলের চাকা বনবন করে ঘুরতে শুরু করে দিয়েছে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধন। মধুদা মধুদা, ধরো ধরো ধরো। শক্ত করে দুহাতে চেপে ধরল দীপেন। কে যেন বড়শিটাকে টেনে নিয়ে মাছ দিঘিতে গিয়ে ফেলল। তারপর শুরু হলো সুতোর ছটফটানি। দিঘির গভীরে মাছ বরাবর এদিক ওদিক করতে থাকলো। মধু সম্বিত ফিরে পেয়েছে, যেন শেষ ওভারে ম্যাচ জেতাতে হবে। দেখি 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 দেখি, ছাড় 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 ছাড়। হ্যাঁ, বেশ বড় মাছই আটকেছে বুঝলি। দাঁড়া দাঁড়া দাঁড়া, হবে না হবে না, দাঁড়া দাঁড়া। মধু দখলে নিয়ে নিল হুইলটা। পাকা খেলোয়াড় মধু। বড়শিতে যে আটকেছে তার আজকে আর নিস্তার নেই। এরপর খেলিয়ে খেলিয়ে আস্তে আস্তে সুতো গুটিয়ে মাছকে পাড়ের দিকে নিয়ে আসা। একদম কাছে চলে আসার পর মাছ যখন বুঝে যায় তার খেল খতম হতে চলেছে, তখন সে চেষ্টা শুরু করে জীবনে বাঁচবার। সে এক দেখার মতন যুদ্ধ। ওইখানেই ওস্তাদের খেল। মধু ছিপটা দীপেনকে হস্তান্তর করে নেমে গেল হাঁটু জলে। আর কায়দা করে মাছটা ধরেই ছুঁড়ে দিল ডাঙায়। মাছের লেজের ঝাপটায় যেন ফেলে দেবে মধুকে। দীপেন অবাক হলো মাছটাকে দেখে। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছে না। চোখের আন্দাজে মেপে নিয়ে বলল, এ তো একটা দানব গো। খুব কম করেও 20 হবেই কাতলাটার ওজন। এত বড় মাছ ছিপে ধরা যায়? হ্যাঁ, আমি ভাবতেই পারিনি। একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। মধু যেন নিজের ফর্মে ফিরে এসেছে। আর একবার ফিরল বড়শিতে চার লাগিয়ে। দেখতে দেখতে আরও একটা একই সাইজের। মধুর যেন অবিশ্বাস্য লাগছে। দীপেনকে বলল, চল চল চল, আর না, অনেক হয়েছে, এ দুটোতেই কাজ হয়ে যাবে। সেদিন ওখানেই ওদের থাকার ব্যবস্থা হলো। মধুও যেন এইটারই অপেক্ষায় ছিল। সন্ধ্যের পর ছিপটা ঘরের মধ্যে এক স্থানে রেখে হঠাৎ লক্ষ্য পড়ে বড়শিটার দিকে। গতকাল রাতে আমি তো 6 কাটার কাঁটা বেঁধেছিলাম, কিন্তু এটা তো 9 কাটার। এটা কিভাবে হতে পারে? নাকি গতকাল রাত্রের সেই বড়শি ফোঁটার ঘটনায় আমার আর কিছু খেয়াল নেই? যা হলো, এটাকেই কি বলে ভালোবাসা? ভেবেই মনটা আনচান করে উঠল। কি ভীষণ একবার নিজের মনের মধ্যে টান অনুভব করল স্বর্ণলতার জন্য। স্বর্ণলতাও কি এখন তাকে মনে করছে? মধু নিজের হাতটা তুলে একবার আঙুলটার দিকে তাকালো। এই আঙুলটাই স্বর্ণলতার মুখের জিভের স্পর্শ পেয়েছিল। সারা রাত ভালোবাসা পেয়েছিল। মধু এবার আঙুলটাকে চুম্বন করল।
এই আঙুলটার জন্যই সে স্বর্ণলতার উষ্ণ স্পর্শ পায় ভেবেই একবার মধুর সারা শরীর শিহরণে কেঁপে উঠল। খাড়া হয়ে গেল প্রতিটি রোম। সে যেন স্বর্ণলতার শরীরের গন্ধ পায়। তাকিয়ে দেখে আঙুলটা এখনো কিরকম যেন ফ্যাকাশে হয়ে আছে। একটু নাড়িয়ে মুড়ে দেখে যেন জোরও একটু কম পাচ্ছে। তা হোক গে, আঙুলটা এখন পুরো অসাড় হয়ে গেলেও ওইটাই এখন তার সবচেয়ে প্রিয়। মনে মনে শুধু ভাবে আবার কখন একবার ওর প্রিয়ার স্পর্শ পাবে। মনে পড়ল রাধা বিনোদের ছবির কথা। উঠে গিয়ে দাঁড়ালো সেই ছবিটার তলায়। ছবিটার দিকে তাকাতেই অন্যরকম হয়ে গেল মধুর মন। মনে পড়ে গেল অপূর্বর কথা। খুব জানতে ইচ্ছে করছে এই ছবির মানুষটার সম্বন্ধে, কিন্তু কে বলবে ওকে? কিভাবেই বা জিজ্ঞাসা করবে? নিজের পরিচয় কোনো মতেই বলা যাবে না। একটু পরেই মুকুন্দ বিনোদ আবার মধুর পাশে এসে দাঁড়ালো। মুকুন্দ বলল, জানেন, আমাদের এই তালদিঘিতে এত বড় মাছ আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি, একমাত্র আমার দাদা ছাড়া। পারেনি বলা ভুল হবে, এই আপনি ধরেছেন। আমার মনে হয় আমার দাদা আপনাকে ভর করেছিল। হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। আমিও কিছুটা অবাক হয়েছিলাম। আমি তো মজা করে বললাম, কিন্তু আপনি কেন বললেন? আমিও মাছ দুটো ধরার সময় এমন কিছু অনুভব করেছি যা যা এতদিন মাছ ধরছি কিন্তু কোনো দিনও করিনি। কীরকম একটু বলুন। না, আগে বলুন আপনার দাদার কি হয়েছিল? আমার দাদার মৃত্যু একটু রহস্যে ঘেরা। ঠিক কী হয়েছিল তা এখনও আমাদের অজানা। লোকে জানে যে আমার দাদা আত্মহত্যা করেছিল, কিন্তু আমাদের বিশ্বাস যে ওকে খুন করা হয়েছিল। খুন? হ্যাঁ, মানে আমাদের তাই ধারণা। কে করতে পারে খুন? তার সাজা হয়নি? সাজা কি করে হবে? কোনো প্রমাণ তো পাইনি। কে খুনি বলে আপনারা বিশ্বাস করেন? আমার বৌদিকেই। বৌদি? কিন্তু কিন্তু উনি কেন এমন করবেন? সেটাই তো আমাদের কাছে আজও রহস্য। খুব জানতে ইচ্ছা করছে আমার। একটু একটু খুলে বলুন না ঘটনাটা। আমার দাদা খুব শৌখিন মানুষ ছিলেন। ছবিতে নিশ্চয়ই তার প্রমাণ পাচ্ছেন। সবসময় হাসি খুশি থাকতেন। আপনার মতো মাছ ধরায় খুব পাকা ছিলেন। সময় পেলে ওটাই ছিল ওনার বিনোদন। বিয়ের কয়েক মাস পর পাহাড়ে বেড়াতে গেলেন। ফিরে এলেন বেশ অসুস্থ হয়ে। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে, তাতে হাতে পায়ে চোট পেয়েছিলেন, কিন্তু অতখানি অসুস্থতার কিছু খুঁজে পায়নি। বৌদির কিছু হয়নি। বাড়িতে এসে দাদা শয্যা নিলেন। বড় ডাক্তার দেখিয়ে ও সেবা শুশ্রূষা দিয়ে দাদা তাড়াতাড়ি ভালো হয়ে উঠেছিলেন। আমার মা বৌদি দুজনেই খুব যত্ন নিতেন। হঠাৎ একদিন একটা বিপত্তি ঘটল। প্রচণ্ড ঝড় জলের রাত সেদিন। সেই সময় দাদার ঘরে কেউ ছিল না। দাদা উঠে জানলা বন্ধ করতে গিয়ে ঝড়ের দাপটে একটা পাল্লার উপর একটা পাল্লা এমন জোরে পড়ল ও মাঝখানে দাদার আঙুলগুলো ফেঁসে গেল। এই বাবা, কি হলো তোমার? ওগুলো দিয়ে এইভাবে রক্ত বেরোচ্ছে। ইস, কি করি এখন? দাদার দুটো আঙুল প্রায় থেঁতো হয়ে গেল। কি ভীষণ রক্তপাত ঘটতে থাকলো। অত ঝড়জলের রাতে ডাক্তারের আসার উপায় নেই, তাই বৌদি ব্যান্ডেজ বাঁধা, ওষুধ দেওয়ার কাজ সবটুকু করলো। আপনার বৌদি তো ভালো মানুষই মনে হচ্ছে। তাহলে ওনাকে সন্দেহ করার কি আছে? না, সত্যি তেমন কিছু নেই। তবু শেষ পর্যন্ত শুনুন। দাদার তারপর থেকে আর ভালো হওয়া বন্ধ হয়ে গেল। রোগা কাঠি হয়ে যেতে থাকলো দিনকে দিন। ক্রমে রক্তশূন্যতা হয়ে গেল, যাকে বলে এনিমিয়া। বাড়িতে রক্ত দেওয়ার ব্যবস্থা করা হলো। একটা নার্স রাখা হলো দেখভালের জন্য। বৌদি আপত্তি করত, কিন্তু আমরা জোর করেই রাখলাম। রাতের দিকটা বৌদি দেখাশোনা করত, কিন্তু অবস্থার উন্নতি কিছুতেই হচ্ছিল না। এরপর একদিন দাদা সুইসাইড করেন। সুইসাইড? কিভাবে? ওই
তালদিঘির জলে। কিন্তু বিশ্বাস করুন, আমার দাদা সুইসাইড করার মতো মানুষ নয়, তা আমি ভালোভাবেই জানি। হ্যাঁ, কিন্তু কিন্তু তাতে বৌদিকে কিভাবে দোষী করছেন? যেদিন সকালে দাদাকে ওই জলে ভাসতে দেখা যায়, তার আগের দিন গভীর রাতে আমাদের এক পুরনো চাকর বৌদিকে ওদিকের রাস্তা ধরে এদিকে আসতে দেখে। এ কথা খুব গোপনে আমাকে ও মাকে জানায়। আমরা প্রথমটা বিশ্বাস করিনি, কিন্তু চাকরটি খুব জোর দিয়েই নিজের চোখে দেখেছে বলে জানায়। যেদিন রাতে আপনার দাদা সুইসাইড করেন, তখন আপনার বৌদি কোথায় ছিলেন, কি করছিলেন, এসব প্রশ্ন করেননি? কারণ আপনি তো বললেন একটু আগে যে রাতে আপনার দাদা দেখভাল আপনার বৌদিই করতেন। হ্যাঁ, করা হয়েছিল। বৌদি বলেছিল সে ঘুমাচ্ছিল, কিছু বুঝতে পারেনি। তাছাড়া বৌদিও তো খুব ভেঙে পড়েছিল, আর তাকে তো তখন আমরা সন্দেহ করি না। 2-4 দিন পর চাকরটি ভয়ে ভয়ে আমাদেরকে সব বলে, তখন আমাদের সন্দেহ হতে শুরু করে। কিন্তু সন্দেহের বশে তো কাউকে দোষী ভেবে নেওয়া ঠিক নয়। চাকরটি তো ভুলও দেখতে পারে। তা হতেই পারে, কিন্তু পরেরটি শুনুন। আমার মা যখন বৌদিকে সামনাসামনি বসিয়ে প্রশ্ন করে যে ওই দিন রাতে তালদিঘির দিকে কেন গিয়েছিল, তাতে সে সম্পূর্ণ অস্বীকার করে। তাতে চাকরটিকে প্রমাণ হিসেবে সামনে আনা হয় ও সত্যি কথা বলতে চাপ দেওয়া হয়। তখন ঘরেতে আমরা 4 জন। বৌদির মুখ চোখ পুরো অন্যরকম হয়ে যায়। কি ভীষণ এক তীক্ষ্ণ ক্রোধের দৃষ্টিতে চাকরটির দিকে তাকায়, যা দেখে আমরাই ভয় পেয়ে যাই। রাগে সাপের মতন যেন ফোঁস করে ফুলতে থাকে ও সম্পূর্ণ অস্বীকার করে। চাকরটি ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। মিথ্যা দোষ যদি হয়, তাহলে তো যে কোনো মানুষেরই রাগ হওয়াটা স্বাভাবিক, বিশেষ করে যখন খুনের দোষী হিসেবে সন্দেহ করছেন তাকে। আমি আমি একটা কথা বুঝতে পারছি না, একটা চাকরের কথার উপর ভিত্তি করে আপনি তাকে দোষী প্রমাণ করছেন কি করে? আপনার কথাও ঠিক, কিন্তু এর পর যা হলো তাতে সন্দেহটা বিশ্বাসে পরিণত হলো। কি হলো? এই ঘটনার ঠিক 1 দিন পর ওই তালদিঘিতেই ওই চাকরটির দেহ ভাসতে দেখা যায়। হ্যাঁ, কি বলছেন আপনি? তাই তো বলছি। এবার বুঝলেন কেন খুন বলে বিশ্বাস করি। তা আপনার বৌদিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারেননি? কিভাবে করব? কোনো প্রমাণ নেই। যে সাক্ষ্য ছিল সেও লোপাট হয়ে গেল। মুখের অভিযোগে কি কেউ বিশ্বাস করবে? আর আমরা শান্তিপ্রিয় মানুষ। আমার দাদাকে তো আর ফিরে পাবো না। আমার মাও অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই থেমে গেলাম। বৌদিকে আমরা ওই বাড়ি ছেড়ে চলে যেতে বললাম। মধু চুপ করে গেল সব শুনে। স্বর্ণলতাকে খুনি ভাবতে তার একদম ভালো লাগছে না। কিন্তু যদি এদের কথা সত্যি হয় তবে? কিন্তু স্বর্ণলতার পক্ষে একটা মানুষকে কিভাবে খুন করা সম্ভব? একটা নয়, দুটো মানুষকে কিভাবে করবে? মেরে পুকুরের জলে ভাসিয়ে দিয়েছে। তাছাড়া তার স্বামীকে খুন করবার পেছনে কি কারণ থাকতে পারে? কি কারণ? সত্যি কথা বলতে গেলে এতে তো তার একরকম ক্ষতি। আমার সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। এবার মধু প্রশ্ন করল মুকুন্দকে। আচ্ছা, কিভাবে খুন করতে পারে? পোস্টমর্টেমে তো সেটা ধরা পড়া উচিত। দাদার ক্ষেত্রে তো দেখা গিয়েছিল এমনি হার্টফেল। তাতে শ্বাসরোধ করেও নয় ও জলে ডুবেও নয়। তাহলে আপনার বৌদি খুন করেছে কিভাবে প্রমাণ হলো? সেটা একটা রহস্য, এ কথা ঠিক, কিন্তু কিছু তো একটা ব্যাপার আছে, সে কথা নিশ্চিত। না হলে সেই রাতে দিঘির দিকে দেখা যাবে কেন? আর চাকরটির মৃত্যুর কারণ? ওর ক্ষেত্রে শ্বাসরোধ হয়েই মারা গেছে। পুলিশ কিছু কিনারা করতে পারেনি? পুলিশ চেষ্টা করেছিল অনেক, কিন্তু কিছু কিনারা করতে পারেনি। এখন বোধহয় হাল ছেড়ে দিয়েছে। এরপর মুকুন্দ যা বলল তাতে মধুর মাথার চুল খাড়া হয়ে গেল। মুকুন্দ বলল, দাদার যে আঙুল দুটো চিপে গেছিল জানলার পাল্লায়, সেই আঙুল দুটি যে একদম নষ্ট হয়ে গেছিল
সে ব্যাপারে আমরা কেউ বুঝতেই পারিনি। আমরা নার্সকে জিজ্ঞাসা করেছিলাম সেই কথা, কিন্তু সেও জানতো না বলেছে। নার্সের কথায় ব্যান্ডেজ দিয়েই সবসময় জড়ানো থাকতো, আর ড্রেসিং করার যা প্রয়োজন পড়তো তা বৌদিই করতো। আমরা বুঝতে পারি যখন জল থেকে দাদাকে তোলা হয়। আঙুল দুটোতে একটুও মাংস ছিল না, পুরো হাড় বেরিয়ে গেছিল। এই কথা শুনে মাথা ঘুরতে লাগলো মধুর। একবার হাতটা তুলে নিজের সেই আঙুলটাকে লক্ষ্য করল। দেখল আঙুলটা এখনো যেন একটু ফ্যাকাশে হয়েই আছে, আর গত পরশু রাতের ক্ষতের জায়গায় কোনো ব্যথা অনুভব নেই। কিন্তু যেরকম ক্ষত হয়েছিল তাতে তো একটু ব্যথা থাকার কথা। কি আশ্চর্য, একদম কোনো ব্যথা নেই। আরও কত কিছু হিসেব একে একে মিলতে শুরু করলো মধুর চিন্তায়। ভরত কাকার নাতিরও তো এই একই দশা হয়েছিল। তাহলে মধু মনে মনে বলল, গতকাল সকালে যখন বিছানা ছেড়ে উঠছিলাম তখন স্বর্ণলতার চুলে একটা সুতো দেখেছিলাম। ওই রংটা কোথায় যেন দেখেছি, হুম হুম হুম, মনে পড়েছে। ওটা অপূর্বর পাঞ্জাবি সুতো। তার মানে অপূর্ব নিশ্চয়ই ওই বাড়িতেই আছে। এখনই না উদ্ধার করতে পারলে ওর হয়তো একই দশা হবে। না, বেচারা অপূর্ব, না। চঞ্চল হয়ে উঠল মধুর মন। কি করবে ভেবে পাচ্ছে না। ইচ্ছে করছিল এখনই বেরিয়ে যেতে, কিন্তু কোনো উপায় নেই। অনেক রাত হয়ে গেছে, কাল ভোরেই বেরিয়ে পড়তে হবে। হাতে একদম সময় নেই, মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে। পরের দিন কাক ভোরে দীপেনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। বাড়িতে পৌঁছে প্রথমেই গেল ভরত কাকার কাছে। ভরত কাকা তখন রান্নাঘরে একাই ছিলেন। মধু সরাসরি প্রশ্ন করল, ভরত কাকা, এদিকে শুনুন। অপূর্ব কোথায়? আমি জানি না দাদাবাবু। অপূর্ব কোথায়? অপূর্বকে কোথায় লুকিয়ে রেখেছো বলো, না হলে কিন্তু আমি পুলিশে খবর দেব। সব ব্যবস্থা করে ফেলেছি। ভরত কাকা ভয় পেয়ে যায়, আমতা আমতা করতে থাকে। মধু বুঝে যায় ঠিক জায়গাতেই ঢিলটা লেগেছে। মধু বলে, শোনো ভরত কাকা, তোমার কোনো ভয় নেই। তোমার নাতির খুনির প্রতিশোধ নিতে চাও না? হ্যাঁ, চাও না? যদি চাও তো আমাকে সাহায্য করো। কোথায় অপূর্ব কোথায়? ভরত কাকার চোখ চকচক করে ওঠে। বলে, আমি অবশ্যই চাই ওই রাক্ষসীর শাস্তি হোক। অপূর্ব দাদাবাবু তোমাদের উপরেই আছে। উপরে? একবার নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, এখনই নিয়ে চলো। ঠিক আছে, আমার সাথে উপরে এসো। ভরত কাকা সন্তর্পণে চারিদিক দেখে নিয়ে মধুকে উপরের একটা ঘরে নিয়ে আসে। সাবধানে এসো দাদাবাবু। হ্যাঁ, চলো যাচ্ছি। মধু এসেছে স্বর্ণলতা জানে না। ও খুব একটা নিজের ঘর থেকে বের হয় না। অপূর্ব দাদাবাবু ভেতরে আছে, এই নাও চাবি। দরজার চাবি খুলে মধুকে ভেতরে ঢুকে যেতে বলে চাবিটা হাতে দিয়ে দরজাটা ভেজিয়ে দেয়। মধু ভেতরে ঢুকে অবাক হয়ে যায়। কি বিশ্রী এক আষ্টে গন্ধে ভরে আছে ঘরটা। জানলা খোলা নেই। অপূর্ব অচৈতন্য হয়ে খাটে ঘুমোচ্ছে। কি চেহারা হয়েছে অমন সুন্দর ছেলেটার। মধু আগে গিয়ে জানলাগুলো আস্তে আস্তে খুলে দেয়। ঘরে আলো প্রবেশ করাতে অপূর্ব জানলার দিকে তাকায়। মধুকে দেখা মাত্র বলে, মামা তুমি? অপূর্ব, আমাকে এখান থেকে বের করো মামা, আমার ওঠার ক্ষমতা নেই। চুপ অপূর্ব, চুপ। অবশ্যই করব। আর কোনো চিন্তা নেই তোর, আর একটা দিন অপেক্ষা কর। এইভাবেই পড়ে থাক, কিচ্ছু বুঝতে দিস না, কিচ্ছু না। মধু তাকে চুপ করতে নির্দেশ দেয়। তারপর অপূর্বর কাছে এসে খাটে বসে। অপূর্ব বলে, আর একটা দিন মানে তো
আজকেও রাত্রে আসবে রক্ত খেতে। তুই চিন্তা করিস না অপূর্ব, আজকে আর তা হবে না। তুই নিশ্চিন্তে ঘুমোবি। কিন্তু তোর কথা বলতো, তুই তো আমার সঙ্গে বেরোলি, তাহলে এখানে আবার কিভাবে ফিরলি? আমার সেদিন হাত কেটে গিয়েছিল। আমাকে নিয়ে ভেতরে এলো, তারপর আমাকে বলল, এত বড় ছেলে আর এইটুকু রক্ত দেখে ঘাবড়ে গেলে? হ্যাঁ, এই বলে আমার কাটা জায়গাটা নিয়ে মুখে চুষতে থাকে। আমার সারা শরীরে যেন কেমন হতে থাকে, কাটা জায়গাটা যেন অবশ লাগে। তারপর আমাকে জড়িয়ে ধরে কানে কানে বলে, মামা চলে গেলে আমার কাছে ফিরে এসো একবার। আমার ক্ষমতা ছিল না তখন তাকে না বলার। এক চরম আকর্ষণ বোধ করছিলাম তার প্রতি, কিন্তু বুঝতে পারিনি ও একটা ডাইনি, আমার রক্ত খাবে বলে আমাকে ফাঁদে ফেলেছে। তারপর থেকে এই অবস্থা, প্রতিদিন রাতে আমার রক্ত খেতে আসে। এই দেখো আমার হাতটার কি অবস্থা। মধু দেখে হাতটা যেখানে কেটেছিল এখনো ফালা হয়ে আছে, লাল টকটকে দেখাচ্ছে ভেতরটা। একটু চাপ দিলেই রক্ত বেরিয়ে পড়বে। এত বড় ক্ষতস্থানেও অপূর্বর যে কোনো ব্যথা নেই তা নিশ্চিত। তার প্রমাণ নিজের আঙুলেই সে পেয়েছে। স্বর্ণলতার মুখের লালায় কিছু একটা আছে যা ব্যথা যন্ত্রণাকে অনুভব করতে দেয় না একদম। মধু আগের মতন দরজা বন্ধ করে চাবি দিয়ে ভরত কাকার কাছে চলে গেল। ভরত কাকাকে বলল, ভরত কাকা, তুমি কিভাবে নিজের নাতিকে এভাবে মেরে ফেলতে পারলে? হ্যাঁ, ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না তুমি নিজের নাতিকে মারলে। আমি বুঝতে পারিনি দাদা বাবু, বুঝলে কি আর পাঠাতাম গো আমার প্রাণের প্রিয় নাতিকে। আমার যে কি কষ্ট তা বলে বোঝাতে পারবো না। এরকম যে একটা মানুষ হতে পারে তা আমি ভাবতেই পারি না। দিব্যি হাঁটা চলা করা ভালো মানুষ একটা, কেউ কিছুতেই বুঝতে পারবে না। আমি যখন বুঝতে পারলাম তখন সব শেষ হয়ে গেছে। আমার নাতির সঙ্গে তো বন্ধুর মতো মিশতো, কে বুঝবে তার মনে এই আছে। কিভাবে কিভাবে বুঝলে? বুঝলাম বাপ মেয়ের একদিন কথা শুনতে পেয়ে। ওর বাপটাই হলো আসল বদমাইশ, ওই তো সব যোগান দেয় ওর মেয়ের তেষ্টা মেটানোর জন্য। এর আগেও কত করেছে কে জানে। কেউ কি বিশ্বাস করতে পারবে বলো দাদা বাবু? সব বুঝেছি। এবার সব খেলা আমি শেষ করব। এর একটা বিহিত আমি করবই করব। অপূর্বকে ফিরে পেয়ে মধু এক স্বস্তি অনুভব করল, যেন খুব বড় একটা বোঝা নামলো মাথা থেকে। এরপর বাকি কাজটা সারতে হবে। মনে মনে সব কিছু গুছিয়ে নিয়ে মধু নিজের ঘরে ঢুকল। দেখে স্বর্ণলতা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। প্রথমে ওকে দেখেই মধুর মনটা ছ্যাঁত করে ওঠে। মধু কি ভালোবাসতে শুরু করেছিল স্বর্ণলতাকে, আর তাকেই শাস্তি দেবে বলে এখন সে প্রস্তুত। মুহূর্তে নিজেকে ঠিক করে নেয়। মধু স্বর্ণলতার নাম ধরে ডাকে। স্বর্ণ। ঘুরে তাকায় সে। তুমি এসে গেছো? হ্যাঁ, এই আসছি। তোমার আঙুল ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কই দেখি, আমি সারাক্ষণ শুধু চিন্তা করছিলাম। এই দেখো একদম ঠিক আছে। তবে তুমি যদি আগের দিনের মতো চুষতে চাও তো রাগটা তো পড়েই আছে, কেমন? রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে দরজা বন্ধ করে খাটে এসে বসে মধু। এর আগে পর্যন্ত পুরো সময়টায় চোখে চোখে রাখে স্বর্ণলতাকে, যাতে কোনোভাবেই ওকে ফাঁকি দিয়ে
অপূর্বর ঘরে যেতে না পারে। পাশে গিয়ে বসলে স্বর্ণলতা ওর আঙুলটা দেখতে চায়। মধু দেখায়। স্বর্ণলতা নিজের আঙুল দিয়ে ধরে মধুর আঙুলটাকে। মধুর শরীরে সঙ্গে সঙ্গে একটা তড়িৎ খেলে যায়। স্বর্ণলতার শরীরের গন্ধে আর সমুদ্রের ঢেউয়ের মতন চুলে মাথা গুঁজে দিতে ইচ্ছা করে। মধু আরেকটু কাছে সরে যায় স্বর্ণলতার দিকে। হঠাৎ হাত ছাড়িয়ে উঠে যায় মধু। স্বর্ণলতা বলে, কি হলো? দাঁড়াও, আসছি। তোমার এক কাছের মানুষ একটা উপহার দিয়েছে তোমাকে, সেইটা দেখাই। এই বলে মধু ছিপটা থেকে বড়শিটা ছিঁড়ে নিয়ে চলে আসে। স্বর্ণলতা দেখে বলে, এটা তো একটা বড়শি। হ্যাঁ, ঠিক তাই। আমি যদি তোমার ভালো লাগার জন্য ছোট্ট করে এই বড়শিটা আঙুলে ফুটিয়ে দিই, তাহলে তাহলে তোমার আরো কত ভালো লাগবে বলো চুষতে, তাই না? স্বর্ণলতা মধুর চোখের দিকে তাকায়। মধু আবার বলে, বলো বলো, হ্যাঁ, তোমার ভালো লাগবে না? তোমার ভালো লাগার জন্য এইটুকু কষ্ট আমার কাছে কিছুই না, বরং আমার ভালোই লাগবে। স্বর্ণলতা তার লোভাতুর চোখ নিয়ে মাথা হেলায়। দেখি 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 দেখি। মধু সঙ্গে সঙ্গে নিজের আঙুলের বদলে স্বর্ণলতার একটি আঙুলে বড়শিটা ফুটিয়ে দেয়। গলগল করে তীব্র বেগে রক্ত বেরোতে থাকে। মধু জানে রক্ত দেখে ও আর নিজেকে ঠিক রাখতে পারবে না। কার আঙুল সে বিচার সে করবে না। হলেও তাই। মধু আস্তে আস্তে জিজ্ঞাসা করে, আরো রক্ত চাও? আরো? স্বর্ণলতা তার ঘোলাটে হয়ে যাওয়া চোখটা নিয়ে মাথা ঝুঁকিয়ে বলে, আরো, আরো, আরো। এই নাও, ইচ্ছে। আরো? মধু একে একে ওর শরীরের বিভিন্ন জায়গায় বড়শিগুলো ফোটাতে থাকে। সর্বাঙ্গ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে। স্বর্ণলতা কোথা ছেড়ে কোথায় চুষবে ভেবে উঠতে পারে না। আর ওদিকে মধু একটা একটা করে বিভিন্ন জায়গায় বড়শি গাঁথতেই থাকে। মধু দেখে ওর সামনে কোনো মানুষ নয়, এক রক্তলোভী নিশাচর পিশাচিনী বসে আছে। কিন্তু ভগবান এমন এক পিশাচিনীকে এত রূপ এত সৌন্দর্য দিয়ে পাঠালেন কেন? মধু ভাবল, কেন সে জীবনে এমন একজনকে ভালোবাসতে শুরু করেছিল যে এমন পিশাচিনী? কেন তাকে নিজে হাতে শেষ করতে হচ্ছে তাকে? সারা রাত এমনভাবেই কাটল। স্বর্ণলতা বিছানার ওপর মৃতপ্রায় অচৈতন্য হয়ে পড়ে আছে। ভোরের আলো ফুটতে দরজায় টোকা পড়ল। বাইরে থেকে ভরত কাকার কণ্ঠস্বর শোনা গেল। দাদাবাবু, পুলিশ এসেছেন। মধুর সব কিছু বলাই ছিল ভরত কাকাকে। সেই অনুযায়ী কাজ করেছে। এদিকের কাজ প্রায় শেষ। মধু দরজা খুলে বেরিয়ে এলো। নিত্যানন্দ নিত্যদিনের মতন বাগানে পায়চারি করছেন। বাড়িতে পুলিশ এসেছে লক্ষ্য রাখেননি। মধু অফিসারকে বাগানে ডেকে নিয়ে গিয়ে দেখিয়ে বলল, এই যে স্যার, আগে আগে ওনাকে গ্রেপ্তার করুন, তারপর আমি সব বলছি। নিত্যানন্দ কিছু বুঝে উঠতে পারে না। মধু তারপর ভরত কাকাকে বলল, ভরত কাকা, তুমি ওপর থেকে অপূর্বকে নামিয়ে আনো। না না না, নামিয়ে আনার দরকার নেই। তুমি অপূর্বকে নিয়ে আমাদের ঘরে এসো। চলুন স্যার, চলুন, আমাদের ঘরে চলুন। ভরত কাকা ধরে ধরে অপূর্বকে মধুর ঘরে নিয়ে আসে। নিত্যানন্দ কিছুটা আঁচ করে ততক্ষণে তর্পানো শুরু করে দিয়েছে। কি ব্যাপারটা কি? আমায় জিজ্ঞেস না করে কে পুলিশ ডাকলো? এটা আমার বাড়ি। কোথায় যাচ্ছেন? উপরে কেন? ওপরে কেন শুনি? ওপরে আমার মেয়ে থাকে। ওপরে আমার মেয়ে থাকে বলছি তো। ওপরে মেয়ের কাছে এসে মেয়ের অবস্থা দেখে ওর কাছে ছুটে যায়। কি হলো? কি হলো রে মা?
টাকা টাকা টাকা, আমার দিকে তাকা মা। কি হলো মা? কি মেয়েকে হলো? জাগানোর চেষ্টা করে তার হাত মাথা নাড়া দিয়ে। অফিসার বলেন, আপনার চিঠিতে যেটুকু জেনেছি তা তো ঠিকই আছে। এবার এবার পুরো ঘটনাটা একবার খুলে বলুন তো। স্যার, এই মানুষটা নিজের মেয়ের রক্ত পিপাসা মেটাবার জন্য যে কত মানুষকে নিজের বড়শিতে গেঁথে টোপ হিসেবে মেয়ের সামনে তুলে ধরেছে, তার সঠিক হিসাব একমাত্র সেই দিতে পারে। আমিও এই বড়শিতে গাঁথা একটা টোপ। এই যে ছেলেটিকে দেখছেন, এও তাই। আর দুদিন হলেই একেও আর বাঁচাতে পারা যেত না। ভাসতে দেখা যেত ওই পুকুরে বা অন্য কোনো পুকুরের জলে। আমি যেটুকু জানি আপনাকে আমি তাই বলছি, শুনুন। পুরো ঘটনাটা বলা হয়ে যাবার পর অফিসার নিত্যানন্দের কাছে আসে, জিজ্ঞাসা করে, আপনি জেনে বুঝে এমন নৃশংস কাজ করলেন কিভাবে? নিত্যানন্দ কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, সন্তানের মায়া স্যার, যা করেছি সন্তানের জন্যই করেছি। আমি জানি যেটা করেছি সেটা অন্যায়, কিন্তু সন্তানের মুখ চেয়ে এটা করতে বাধ্য হয়েছিলাম স্যার। মা মরা মেয়ে আমার, না হলে ওকে আর বাঁচাতে পারতুম না। স্বর্ণের মাকে আমি বিয়ে করে এনেছিলাম একটি পাহাড়ি আদিবাসী গ্রাম থেকে। ওর রূপে মুগ্ধ হয়ে গিয়ে ওকে না এনে পারিনি, কিন্তু একদিন প্রকাশ পায় ওর একই রূপ। আমি 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 ভয় পেয়েই যাই, কি করব ভেবে উঠতে পারি না। প্রথমে ভাবি ওকে বিষ দিয়ে মেরে ফেলবো, ঠিকও করেছিলাম তাই। কিন্তু জানেন তো, যখন জানতে পারি যে ও সন্তান সম্ভবা, আমি আর করতে পারিনি সেই কাজটা। এরপর ভগবানই আমাকে একটা সুযোগ করে দেয়। প্রসব করার সময় ডাক্তার ছুটে আসে আমার কাছে। মা অথবা বাচ্চা যে কোনো একজনকে বাঁচানো যাবে। আমি সেই সুযোগটা কাজেই লাগালাম। সঙ্গে সঙ্গে ডাক্তারকে বলি, বাচ্চাটাকে বাঁচান। আমি ভাবলাম বিরাট বিপদ থেকে ভগবান বোধহয় আমায় বাঁচালেন। আমার মেয়েটাও আস্তে আস্তে বড় হতে থাকলো। আমার খুব স্নেহের আর আদরের ছিল। কোনোদিনও মায়ের অভাব বুঝতে দিইনি ওকে। বুকে করে মানুষ করেছি। তারপর যখন মেয়ে কৈশোরে উপনীত হলো, নিচের রক্ত দেখে ওর মাথা ঘুরে গেল। ওর মায়ের ধর্ম ফিরে পেল। কিন্তু সন্তান স্নেহ আমাকে অন্ধ করে দিয়েছিল স্যার, অন্ধ করে দিয়েছিল। আমি একের পর এক অন্যায় করতে থাকি। আমি জানতাম এর শেষ একদিন নিশ্চয়ই হবে। আর মনের অগোচরে হয়তো সেই দিনটার অপেক্ষাও করেছিলাম। কিন্তু দিনের শেষে আমি তো একজন বাবা স্যার। এই আমার ইতিহাস। এবার আপনি যেখানে যেতে বলবেন আমি যাবো স্যার। মধু নিজের গ্রামে ফিরে এসেছে। বাবার জমিতে চাষবাস করে। সেদিনকার পর থেকে আর কোনো দিন মধু ছিপকে স্পর্শ করেনি। এখন মাঝে মাঝে বিভিন্ন পুকুর ঘাটে বসে এক মনে জলের দিকে তাকিয়ে থাকে। কখনো বা ছোট ছোট ঢিল ছুঁড়ে ফেলে জলে। ভাবে কে যেন অজান্তেই বড়শিতে ওর মনটাকে গেঁথে নিয়ে কোনো অজানার পাড়ে টোপ ফেলেছে। আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্প শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। আগামী সপ্তাহে টিম গল্প স্বল্প নিয়ে হাজির হবে আরও একটি অসাধারণ গল্প। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, টাটা।